কেন হাম এর টিকা 9 মাসে দেওয়া হয়, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। 1957 সালের পর থেকে যারা জন্মগ্রহণ করেছে তারা কোনো না কোনোভাবে হামের কোনো প্রতিরোধী টিকা পেয়েছে। ফলে একজন নারীর গর্ভে যখন একটা শিশু আসে, মায়ের শরীরে যে প্রতিরোধী ক্ষমতা, ইমিউনিটি, এটি কিন্তু শিশুর শরীরে সঞ্চারিত হয় এবং সঞ্চারিত হওয়ার পরে এটি শিশুর শরীরে 6 থেকে 12 মাস পর্যন্ত থাকে। 6 মাস পর্যন্ত পূর্ণ প্রতিরোধ ক্ষমতা থাকে, তারপরে কিছু কিছু কমতে থাকে এবং 12 মাসে এটা শেষ হয়ে যায়। এই কারণে কিন্তু আমরা দেখি 9 মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 6 থেকে 12 মাসের জায়গায় 12 মাসের মাঝখানে 9 মাসটাকে তারা ঠিক করেছিল। মূলত 9 মাসের আগে যদি 6 মাসে দেওয়া হয় এতে যে খুব বেশি লাভ হবে তা না, কিন্তু 9 মাস থেকে যদি নিয়মিত দেওয়াটা যায় তাহলে কিন্তু লাভ হবে। এখন অন্যান্য ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, যদি কোনো কারণে কমে যায় টিকাদানের সংখ্যা তাহলে কিন্তু হার্ড ইমিউনিটি বা দলগত প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, রোগগুলো তখন মাথাচাড়া দেবে। এটাকে বন্ধ করার জন্য যেমনটি ডক্টর আয়েশা বললেন, আগামী রোববার থেকে, আপনিও বললেন, আগামী রোববার থেকে আবার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যদি পরিপূর্ণ মাত্রায় এই টিকাটা দেয়া যায় তাহলে কিন্তু আমরা খুব দ্রুতই সামনের বছর দেখতে পারবো যে হামের যে এই যে মহামারী সুলভ যে প্রাদুর্ভাব, এটার একটি বড় অংশ নিয়ন্ত্রণে এসছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা হয়ে থাকলো, সেটা হচ্ছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কোনো একটি টিকাকে কোনো অজুহাতেই বন্ধ করা যাবে না। বন্ধ করলে আমরা প্রতিরোধযোগ্য মৃত্যুর দিকে মানুষকে ঠেলে দিব। অতএব এই শিক্ষাটা যেন আমাদের স্বাস্থ্য বিভাগের নীতি নির্ধারক এবং উচ্চতর কর্মকর্তা সবাই যেন এটি মনে প্রাণে গ্রহণ করে, তাহলে জনস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে, মানুষের চিকিৎসার ক্ষেত্রে যে দায়িত্ব সরকারের উপর বর্তায় সেটি যথাযথভাবে। আপনি কি সরকারকে আগাম মৃত্যুর দায় দিয়ে রাখলেন? আমি আগাম মৃত্যু দায় দিচ্ছি না। যদি অবহেলা করা হয় তাহলে দায় নিতে হবে, আর যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় তখন নিশ্চয়ই আমাদের অভিনন্দনে তারা শিখতে হবে। আচ্ছা, হাসপাতালগুলোতে সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা কার্যকর, আপনার পর্যবেক্ষণ কি? আমার সরকারি হাসপাতালগুলো, যদি সরকারি এবং বেসরকারি হাসপাতালের একটি বড় অংশে হাম রোগীর ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা ততটা কার্যকরী না, কারণ আইসোলেশন এর জন্য প্রত্যেকটা হাসপাতালে খুব বেশি বেড বা রুম নেই, কিন্তু যতগুলো পেশেন্ট ভর্তি হচ্ছে সেখানে আইসোলেশনের ব্যাপারটা কিন্তু খুব ঝামেলা করছে, অর্থাৎ আলাদা করে রাখা। যাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু আমাদের অধিকাংশ লোকের বাড়িঘরের এমন অবস্থা যে আইসোলেশনের জন্য, আলাদা করার জন্য একটা রুম দেওয়া কঠিন। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার খুব লক্ষ্যযোগ্য, আমাদের প্রাইমারি স্কুলে যে বাচ্চারা যায় সেখানে কিন্তু এখন পর্যন্ত আমি যতদূর জানি বাচ্চাদেরকে এবং শিক্ষকদের কোনো নির্দেশনা দেওয়া হয় নাই যে কোনো, ধরা গেল কোনো শিশুর জ্বর আসছে, নাক দিয়ে পানি পড়ছে, চোখ লাল হয়ে গিয়েছে, কাশি হচ্ছে, সেই শিশুটা স্কুলে আসবে কি আসবে না, এই ব্যাপারে কিন্তু কোনো গাইডলাইন নাই। দ্বিতীয়ত স্কুলে আসলো, শিক্ষক তাকে দেখলো যে জ্বর হচ্ছে বা হাঁচি কাশি দিচ্ছে, তাকে শিক্ষক কী করবে, শিক্ষকদের জন্য কিন্তু গাইডলাইন নেই। আমরা জানি শিশুরা সবচেয়ে বেশি একত্রিত হয় প্রাইমারি স্কুলে, অতএব এই যে প্রতিরোধের জন্য প্রাইমারি স্কুলগুলোকে কিন্তু কার্যক্ষেত্র হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর এবং শিক্ষা অধিদপ্তরের বা শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে করা উচিত, এবং এটি যত দ্রুত করা যাবে হামের মতো দ্রুত সংক্রমণশীল সংক্রামক ব্যাধিকে কিন্তু তত বেশি প্রতিরোধ করা যাবে। এই কারণেই শুধু হাসপাতালের বেড ভিত্তিক নয়, হাসপাতালের বেড, যেসব রোগী বাড়িতে থাকবে এবং যেসব বাচ্চা স্কুলে এসে অসুস্থ হচ্ছে, সবার জন্য একটি সমন্বিত একটি নীতি নির্ধারণী নির্দেশনা তৈরি করা দরকার।